এটা একটা নাইটমেয়ার আমাদের জন্য। হঠাৎ করেই পেছনে দেখলাম যে আমার ভাই চন্দন, তাকে একটা সজোরে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হলো এবং তারপরে কিল চর লাথি ঘুষিও মাটিতে পড়ে আছে। আমার হাজবেন্ড ওনাদের বয়স্ক লোক খুব বাজেভাবে নোংরা জায়গাতে হাত দিয়ে আমাকে মেরেছে। আমার পিঠে প্রচন্ড ব্যথা, ড্রাঙ্ক করে, এবং প্রত্যেকটা লোক ড্রিঙ্ক করেছে। ঠেলে সরিয়ে দিয়ে বাঁচাতে গেল, তখন ওকে একদম ল্যাম্পপোস্টে সাটিয়ে ধরে কিল চর লাথি ঘুষি ওর নাক দিয়ে রক্ত বেরোতে লোক চাদর মুড়ি দেওয়া একটা বয়স্ক দাদু। সে আমাকে ফেসবুকে আগেও লাইভে বারবার থ্রেট করছিল, আপনারা দেখেছেন যে পিটিয়ে লাল করে দেবো, আমারও 5,000 ফলোয়ার আছে। সে আমার পিঠের এখানে সজোরে মারলো। কিছুক্ষণ আগে তোমরা সবাই আমার লাইভ দেখেছো, আমি ব্যাডলি ইনজিওর্ড। একজন লোক এইখানে রাজডাঙ্গায় কিছু কুকুরকে খাওয়াতে এসছি। এখানে এসে এই যে এই ভদ্রলোকরা কুকুর খাওয়ানো নিয়ে যা ইচ্ছে তাই মানে অপমান করছেন, যা ইচ্ছে তাই ইয়ে করছেন। উনি আবার 5,000 ফলোয়ার নিয়ে ইয়ে করছেন। কিন্তু ডগ লাভাররা কুকুরদের খাওয়াবেন না, পাড়াতে খাওয়ান। ডগ দায়িত্ব আমাদের, উল্টো পাল্টা ব্যবহার করছেন। চেঁচামেচিটা ওখানে খাওয়াতে গেছি কেন, ওদেরকে খেতে দেওয়া যাবে না, অবলা কুকুরগুলোকে খেতে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে ওরা অনেক মাল্টিপ্লিকেশন হচ্ছে, ওদেরকে না খেতে পেয়ে আর কি মারবে, এটাই হচ্ছে, না খেতে দিয়ে মারবে, এটাই হচ্ছে ওনাদের প্ল্যান, যেটা আমি বুঝলাম। আমি তখন বললাম যে মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেটা প্রবলেম হতেই পারে, আপনারা দায়িত্ব নিন, নিউটারিং করিয়ে নিন। আমি আমার পাড়ার বাচ্চাদেরকে করিয়েছি, শুটিংয়ের বাচ্চাদেরকে করানো হয়েছে, আপনিও দায়িত্ব নিন। না আমরা এসব দায়িত্ব নিতে পারবো না, পাবলিকের দায়িত্ব। মানে পাবলিক তো আপনিও, আপনার পাড়ার দায়িত্ব তো আমি নিতে পারবো না। তখন আমি বললো আচ্ছা দিন, নাম্বারটা দিন। তখন যখন সত্যি নাম্বারটা দিতে গেছি বলছে না এসব আপনাদের দায়িত্ব, আপনারা করুন। বলছে আমাদের দায়িত্বই শুধু, আপনাদের কোনো দায়িত্ব নেই। তখন ও বলতে গেছে যে এরকম কোন রুল বুকে আছে যে এখানে খেতে দেওয়া যাবে না, ফিডিং করানো যাবে না, যেখানে মাননীয় নিজে বলেছেন যে ওদের ওপর কোনো অত্যাচার করা যাবে না, কিচ্ছু ফিডিং করাতে পারবেন আপনারা। সেইটা যখন বলতে গেছে, এরকম হিটেড ডিসকাশন চলছে, যেটা আমার লাইভে সবটা রয়েছে আর কি। আমার শরীরটা এতটাই খারাপ, মানে আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। লাইভে যেটা সবটাই রয়েছে, এরকম হিটের তর্কাতর্কি হচ্ছে। তর্কাতর্কিতে থাকলেই আমরা তাই ভেবেছিলাম, কখনো স্বপ্নেও ভাবিনি এটা একটা নাইটমেয়ার আমাদের জন্য। হঠাৎ করেই পেছনে দেখলাম যে আমার ভাই চন্দন, তাকে একটা সজোরে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হলো এবং তারপরে কিল চর লাথি ঘুষিও মাটিতে পড়ে আছে। আমার হাজব্যান্ড ওনাদেরকে ঠেলে সরিয়ে দিয়ে বাঁচাতে গেল, তখন ওকে একদম ল্যাম্পপোস্টে সাটিয়ে ধরে কিল চর লাথি ঘুষি ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম। যদি ফেসবুক লাইভটা কন্টিনিউ করতে পারতাম সত্যি হয়তো ভালো হতো। আমি টেকনিক্যালিও তখন এতটাই চ্যালেঞ্জড হয়ে পড়েছি, আমি ক্যামেরাটা যে সুইচ করে দেখাবো সেটা মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার তখন, যে এরকম একটা সিচুয়েশানে আমি তখন লাইভটা কোনো রকমই বন্ধ করেছি। কারণ হাতে ক্যামেরা নিয়ে তো আমি একটা হাতে তো বাঁচাতে পারছি না ওদেরকে। তখন আমি একজন লোককে সজোরে মেরেছি পিঠে, যে ওকে একদম অ্যাটাক করছিল বেশি করে। তখন হঠাৎ করে দেখলাম যে একটা লোক চাদর মুড়ি দেওয়া একটা বয়স্ক দাদু, সে আমাকে ফেসবুকে আগেও লাইভে বারবার থ্রেট করছিল, আপনারা দেখেছেন যে পিটিয়ে লাল করে দেবো, আমারও 5,000 ফলোয়ার আছে। সে আমার পিঠের এখানে সজোরে মারলো। আশেপাশের লোক তো আরও ছুটে আরও ওখানকার পাড়ার লোকজন ছুটে আসছে ওদেরকে মারবে বলে। আরও কয়েকজন এরও যারা মারতেই ইন্টারেস্টেড, তাদের সবার স্ক্রিনশটস আমার কাছে তোলা আছে। কিন্তু থ্যাঙ্কফুলি পাড়ার ভদ্রমহিলা যারা রয়েছেন তারা আমি দেখলাম অনেক বেশি সচেতন, অনেক বেশি সেন্সিটিভ। তারা না এলে পরে তারা আমাদেরকে ওখান থেকে রেস্কিউ করে বাঁচিয়েছেন। তো ওই চশমাটা বারবার দেখছো এরকম করছে, এটা হচ্ছে ওইখানে বারবার লাগলে একটু সমস্যা হচ্ছে। থ্যাঙ্কফুলি এক্সরেতে বেরিয়েছে যে হাড়ে কিছু হয়নি, বাট ইন্টারনাল একটা ইনজুরি ডেফিনেটলি আছে। ঠিক আছে। আর সারা শরীরে তো ওই এলোপাথাড়ি যেরকম কিলচর ঘুষিলাতি আর কি চললে যেরকম হয়, তো এই আর কি আপাতত চেষ্টা করছি। আর সব থেকে আঘাতটা অ্যাকচুয়ালি মেন্টালি রাদার দ্যান ফিজিক্যালি, মেন্টালি। এবং এটা কোথাও গিয়ে আমি মেনে নিতে পারছি না যে আমাদের মতো আমাদের সেফেস্ট সিটিতে এরকম ড্রাঙ্ক অবস্থায় একজন মহিলার উপরে কেউ হাত তুলতে পারে, তাও আবার সিনিয়র পার্সন, এলিট ক্লাস। স্ট্রেঞ্জ না, আমার মনে হয় ভয় আর এই বিষয়টা হচ্ছে যে বলে না যে একটা পার্টিকুলার সিচুয়েশনে একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেলে তখন ভয়টা চলে যায়। তো এখন ভয়টা চলে গেছে, ঠিক আছে। এবং আমার মনে হয় না এরপরে খুব একটা কেউ, আর এরপরে যদি অফকোর্স এবার রেজাল্ট যা হবে, প্রশাসনের কাছে রিকোয়েস্ট করবো, মাননীয়ের কাছে রিকোয়েস্ট করবো যাতে এই সাহসটা, এরকম একটা দুষ্কৃতীদের মতো এরকম একটা কার্যকলাপ করার সাহস যাতে কেউ না পায়। প্লিজ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো, আপনি আমাদেরকে হেল্প করুন এই সুবিচারটা পেতে। এবং কলকাতা পুলিশ যথেষ্ট সাহায্য করছে, ওনারা না থাকলে পরে কিন্তু আপনাদের হেল্প ছাড়া কিন্তু এই ক্রিমিনালদের শাস্তিটা খুব দরকার। যতদূর যাওয়া যায় আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমি বলবো যে আমাদের জীবনযাত্রাটাকে মাথায় রেখে, কারণ আমাদেরও তো উই আর এভরিবডি ইজ স্ট্রাগলিং সামওয়্যার, এভরিবডি ইজ ট্রাইং নিউ থিংস, তো সেটাকে মাথায় রেখে। বাট আমি বলবো যে যেটা বললাম যে সোসাইটিকে
মানুষকে আমরা একটাই জিনিস চাই, আমাদের তো মানে আমরা কোনো ভেঞ্জেন্স নিয়ে তো এগোচ্ছি না, আমরা একটাই জিনিস চাই যে এরকম ক্রিমিনাল অ্যাক্ট যাতে আর কোনো দিনও কারোর সাথে না হয়, এবং ওনারা যাতে পাবলিকলি বেরিয়ে এসে ওনাদের মানে এই মুখগুলোকে চিনে রাখা যে এই মানুষগুলো এই নোংরামোগুলো করেছে, এবং মানে মেক শিওর করা যে ভবিষ্যতে যাতে এরকম জিনিস না হয়, তাহলেই আমরা সন্তুষ্ট। এবং প্রার্থনা করবো ওনারা এরকম একটা সিচুয়েশনে পড়ুক যেখানে একটা রিয়েলাইজেশন হোক, ঠিক আছে এত কিছুর পরেও যাই না ওনাদের ভালো চাইছি বোধহয়। এটা আমাদের পেডিগ্রি। তোমরা সবাই আমার লাইভ দেখেছো, আমি ব্যাডলি ইনজিওর্ড, একজন লোক বয়স্ক লোক আমাকে মেরেছে। আমরা ওই খালের ধারে সাইডে সাইডে খুঁজেছিলাম, প্লেটগুলো এখনো এখানে নিচে পড়ে আছে। আমার ছোট ভাই চন্দন ওকে সবার আগে লাঠি মেরে রাস্তায় ফেলে লাঠি ঘুষি মারা হয়েছে। তখন আমার হাজবেন্ড গেছে প্রোটেক্ট করতে, ওকে ল্যাম্পপোস্টে বাঁধার মতো করে মানে 15-20 জন মিলে চড়াও হয়েছে। আমি একজন লোককে মারতে পেরেছি, যেহেতু ওকে বাজেভাবে মারতে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করেছিল, এখন রাতের মাঠে রক্তটা শুকিয়ে গেছে। কারণ একজন বয়স্ক লোক খুব বাজেভাবে নোংরা জায়গাতে হাত দিয়ে আমাকে মেরেছে। আমার পিঠে প্রচন্ড ব্যথা, ড্রাঙ্ক করে, এবং প্রত্যেকটা লোক ড্রিঙ্ক করেছিল। এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ এরা থাকে 193 বিল্ডিং এর অ্যাড্রেস হচ্ছে 193। এই বিল্ডিং এ ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, আরেকটা বিল্ডিং থাকে, ওইদিকে আরেকটা বিল্ডিং আছে, এইটাও থাকে ওইদিকে। তো সবাই মানে এখন তো আমি জানি যে সবাই ওইখানে মেরে দেখছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছি, দিদি আমাদের সবসময় পাশে থেকেছে। দিদি দুদিন আগে আমার হাজবেন্ডকে টেলিগ্রামে নিয়ে আমার পর্যন্ত তুলে দিয়েছেন। দিদি আমাদের একমাত্র ভরসা, কারণ দিদি কখনো বলেননি যে রাস্তার অবলা কুকুরদেরকে খাওয়ানো যাবে না, আর খাওয়াতে গেলে পরে এরকম ভাবে হ্যারাস্ট হতে হবে, এরকম ভাবে মারধর খেতে হবে। আমাদের দোষ নাকি শুধুমাত্র একটাই ছিল, আমাদের বাড়ির বাচ্চা মারা গেছে বলে আমি 13 দিন করে নিয়মের জন্য আর কি ভালোবেসেই সকলকে খাওয়াচ্ছিলাম, রাস্তার কুকুরদের খাওয়াচ্ছিলাম। এখানে নাকি খাওয়ানো যাবে না। যেই পুলিশ অফিসার এসেছিল ওই পুলিশ অফিসারকে আবার বলছে যে আমাদের লোক ফোন করে দিয়েছে, আপনি যেখানে ইনফ্লুয়েন্সিয়াল লোক, এই রাজধানীর ইনফ্লুয়েন্সিয়াল লোক, সে নাকি ফোন করে দিয়েছে হচ্ছে কসবা থানাতে। তাই আপনাদের আপনারা এবার বুঝে নিন, আপনারা কেউ কিছু করতে পারবেন না। এমন ইনফ্লুয়েন্সিয়াল লোক, যেই ইনফ্লুয়েন্সিয়াল লোক হোক, আপনি তো মানবিক দিকটা দেখবেন, আপনি তো অন্যায়টা দেখবেন। আপনি যেই মানুষের কাছ থেকে ফোন করে আপনি তো জানেন যে অন্যায় করেছে। আমার কাছে, আমি সিএম এর কাছে হাত জোর করে অনুরোধ করছি, কলকাতা পুলিশ কসবা থানা থেকে আমাদের সংরক্ষণ রয়েছে, থ্যাংক ইউ। সিএম এর কাছে অনুরোধ করছি, এই যে আজকে এরকম ভাবে আমরা পাবলিক ফিগার হলো, এরকম ভাবে মারধর খেতে হলো, এই বাচ্চাটাকে রাস্তায় ফেলে পিটিয়েছে, আমার বরকে ল্যাম্পপোস্টে বেঁধে মারামারি করে মেরেছে, এবং একটা লোক মাইন্ডেড পাড়ার মহিলারা আমাদেরকে এখান থেকে বাঁচিয়েছে। আমরা তো আমার সিএম এর কাছে অনুরোধ, প্লিজ এই অন্যায়ের যেন আমরা বিচার পাই। কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকের জন্য তাহলে পরে সাধারণ মানুষ কি জানতে পারে? মানে আজকে যদি আমাদের সাথে এই ঘটনাটা ঘটতে পারে, সাধারণ মানুষের সাথে এরকম পিষে মেরে ফেলবে, পিষে শেষ করে দেবে। আমরা সিএম এর কাছে একটাই অনুরোধ, আমরা যেন এই সুবিচার পাই, প্লিজ আপনি সেটা দেখবেন ম্যাডাম।